একের পর এক কিন্তু রেলগাড়ি চলছে। দেখো, রেলওয়ে এলপির পরীক্ষা, টেকনিশিয়ানের পরীক্ষা, এনটিপিসির পরীক্ষা, এখন আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা, এবং তারপরেই কিন্তু আসবে এনটিপিসি সিবিটি 2 এর পরীক্ষা, তারপরে আমাদের চলবে গ্রুপ ডি এর পরীক্ষা। এই পরীক্ষাগুলোর প্রিপারেশন তোমাকে আগে থেকে শুরু করতে হবে। তুমি যদি ভাবো স্যার পরীক্ষার নোটিশ আসবে, পরীক্ষা কবে থেকে হবে আমরা জানবো, অ্যাডমিট কার্ড আসবে, তারপরে আমরা প্রিপারেশন শুরু করব, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। কারণ পরীক্ষার অন্তত 6 মাস থেকে 8 মাস আগে থেকে তোমাকে প্রিপারেশন করা শুরু করে দিতে হবে, না হলে কিন্তু চাকরির এই বাজারে তুমি টিকে থাকতে পারবে না। লোকে তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। কোশ্চেন দেখো কি লেভেলের কোশ্চেন দিয়েছে। আজকে আমরা প্র্যাকটিস করব জিকে জিএস এর যে 40টা নাম্বার আসছে, সেই 40 নাম্বারের কোশ্চেন। দেখো নাও, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 7/8/2025 পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, একটি রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিক হাইয়েস্ট ল অফিসারকে, হাইয়েস্ট ল অফিসারকে আইনি উপদেষ্টা, নাকি অ্যাটর্নি জেনারেল, নাকি আইন সচিব, নাকি অ্যাডভোকেট জেনারেল? কি উত্তর হবে স্যার? উত্তর হবে আমাদের অ্যাডভোকেট জেনারেল। একটা রাজ্যের সর্বোচ্চ আইনের উপদেষ্টা, হাইয়েস্ট ল অফিসার হচ্ছে তোমার অ্যাডভোকেট জেনারেল। এটাই যদি দেশের ক্ষেত্রে হয়ে যায়, তাহলে দেশের ক্ষেত্রে হলে তখন কি হবে না, দেশের ক্ষেত্রে হলে তখন অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে। দেশের সর্বোচ্চ যদি বলে ল অফিসারকে, তাহলে হবে অ্যাটর্নি জেনারেল, আর রাজ্যের ক্ষেত্রে হলে বলবে অ্যাডভোকেট জেনারেল। স্যার কত নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বারগুলো পড়তে হবে। দেখবে তোমাদের বিদেশ স্যার সুন্দর করে পড়িয়েছেন, আমি এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি, বিদেশ স্যার নেই তাই। দেখো, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে আর্টিকেল নাম্বার 165 আর্টিকেলের মধ্যে তুমি পেয়ে যাবে অ্যাডভোকেট জেনারেল। আর আর্টিকেল নাম্বার 76 নাম্বার আর্টিকেলের মধ্যে তুমি পেয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। পরের কোশ্চেনে চলে এসো। দেখো বলেছে এখানে, নিচের কোনটি ত্বরণের সঠিক সূত্র, নিচের কোনটি ত্বরণের সঠিক সূত্র? ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বৃদ্ধি বাই সময়। বারবার আমি পড়িয়েছি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধি বাই সময়, অপশন নাম্বার কিসে আছে স্যার? বেগের পরিবর্তন বাই সময় লেখা আছে অপশন বিতে। এটাকে বলতে হবে বেগ বৃদ্ধি বাই সময়। স্যার যদি এর গাণিতিক রূপ বলি আমরা, তাহলে গাণিতিক রূপ হচ্ছে তোমার, কোনো বস্তু মনে করো এখান দিয়ে শুরু করেছে যাত্রা, ড্যাং ড্যাং করে যাচ্ছে, প্রথমে ওর বেগ মনে করো ইউ রয়েছে, ইউ বেগে যাচ্ছে বেটা, শেষে গিয়ে ওর বেগ হচ্ছে ভি, এখানে গিয়ে ওই বস্তুর বেগ হচ্ছে ভি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে ওর যদি টি টাইম লাগে, তাহলে বেগটা বাড়লো কত? মনে করো বেগ বাড়ছে, তাহলে ইউ থেকে ভি হয়েছে, আমি ভি থেকে ইউ যদি মাইনাস করি, এটা হচ্ছে ওর বেগ বৃদ্ধি হবে। মনে করো 5 থেকে 10 হয়েছে, প্রথমে 5 ছিল বেগ, পরে হয়ে গেছে 10, তাহলে কতটা বেগ বেড়েছে? 10 - 5। এবার কত সময় বেড়েছে? টি সময় বেড়েছে। মনে করো এটা 2 সেকেন্ড লেখা আছে, 2 সেকেন্ডে বেড়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে টি ধরেছি আমি, তাহলে টি দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাই হচ্ছে আমার ত্বরণ, বা আমরা যাকে বলছি অ্যাক্সিলারেশন। স্যার এখান থেকে কোশ্চেন দেবে না, এখান থেকে অঙ্ক দেবে। মনে করো তোমাকে এখান দিয়ে বলে দিল যে কোনো বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 2 সেকেন্ড পরে ওর বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। দেখো এখান থেকে অঙ্ক উৎপন্ন হয়ে যাবে। বলেছে কোনো বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 2 সেকেন্ড পরে ওর বেগ হয়ে গেল কত বাবা? 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলো বস্তুর ত্বরণ কত? তুমি মান বসিয়ে দেবে, খোলা রাখবে কান, বসিয়ে দেবে মান, ভি এর মান 10, ভাই তুই বস, এখানে ইউ এর মান আছে 5, করতে শুরু করে দাও নাচ। এখানে টি এর মান আছে 2, লিখে দাও জুই। 10 থেকে 5 বিয়োগ করলে আসবে 5, নিচে আসবে 2, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5। স্যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম ভাবেই পরীক্ষা অঙ্ক দেয়, তোমাকে বুঝতে হবে। তাহলে এখান থেকে ভালো করে দেখো, এই কনসেপ্টের উপরে পরীক্ষায় কিন্তু অঙ্ক আসছে, তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারে অঙ্ক দিয়েছে। তাহলে স্যার আমরা একক কি পেলাম? এককের নামটা জেনে নিই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে ত্বরণের যদি আমি একক বলি, তাহলে এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি বলি সিজিএস পদ্ধতিতে একক কি হবে স্যার? তাহলে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তার সঙ্গে মনে রাখবে ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কি বাবা? ত্বরণের মাত্রা হচ্ছে মনে রাখবে LT - 2 হচ্ছে ত্বরণের মাত্রা। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে কোন দেশ কেবল তাদেরই মাউন্ট এভারেস্টের অনুমতি দেবে, মানে মাউন্ট এভারেস্টে চড়ার, হ্যাঁ, আরোহণের অনুমতি দেবে, যারা ইতিমধ্যে 7000 মিটার উচ্চতা আরোহণ করেছে। মানে সেই সব পর্বতারোহীরাই এভারেস্টের চূড়ায় উঠতে পারবে। অনুমতি দেওয়া হবে তাদেরকে যারা 7000 মিটার অলরেডি অন্যান্য পর্বতে উঠেছে। তাহলে এটা কে করেছে স্যার? এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? স্যার মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে নেপালে। তাহলে নিশ্চয়ই নেপাল সরকার করবে। তাহলে এখানে দেখো বাবা গোপাল, উত্তর হবে আমাদের নেপাল। তাহলে নেপালের উচ্চতা, নেপালের মাউন্ট এভারেস্টের উচ্চতা কত হচ্ছে? নেপালের মাউন্ট এভারেস্টের উচ্চতা পড়ে রাখবে, আমরা আগে পড়েছিলাম 8800
8,848 মিটার। 8,800 কত বাবা? 48 মিটার। এটা একটু বেড়ে গেছে, এখন বর্তমানে 8,848.86 মিটার। 8,848.86 মিটার তোমরা একটু পরে রাখবে। এবং যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে কি উত্তর হবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ঠিক আছে? দেখো বাবা গোপাল, এখানে হচ্ছে নেপাল এবং তারপরে রয়েছে ভুটান রয়েছে, এখানে রয়েছে আমাদের মায়ানমার অবস্থান করছে এবং চীন রয়েছে। দেখো এই যে উপরে চীন অবস্থান করছে, ঠিক আছে? চীনকে যদিও আমাদের মিত্র রাজ্য বলা হয় না, চীন এবং পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু আমাদের মিত্র রাজ্য নয় চীন এবং পাকিস্তান, ঠিক আছে? এবং এখানে কি রয়েছে আমাদের মালদ্বীপ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, বাংলাদেশ রয়েছে। বাংলাদেশও বর্তমানে ভারতের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলার চেষ্টা করছে, ঠিক আছে? হ্যাঁ, ভাবছে যে স্যার আমরা হচ্ছে পাকিস্তানের মতো, আমরা হচ্ছে তোমার চীনের মতো হচ্ছে তোমার ভারতের সঙ্গে টক্কর নিতে পারবো। এরা জানে না ভারত থেকে তৈরি হয়েছে, এরা জানে না ওদের ইতিহাস। চলে এসো পরের কোশ্চেন। দেখো এখানে নেপালের সর্বোচ্চ শৃঙ্গ বলে দিয়েছি মাউন্ট এভারেস্ট, 8,848.86 মিটার তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, স্যার বুদ্ধের পূর্ববর্তী জন্মগুলোর বিবরণ সম্মিলিত কাহিনীগুলোকে কি বলা হয়? মানে বুদ্ধের জন্মের আগের যে কাহিনী তাকে আমরা কি বলি? যেখানে বিনয়, জাতক, ত্রিপিটক, সূত্র। ম্যাডাম তোমাদেরকে এগুলো বিস্তারিতভাবে পড়িয়েছে, ম্যাডামের ক্লাস রয়েছে, দেখবে ইউটিউবের মধ্যে ম্যাডামের ক্লাস আছে বুদ্ধ সম্পর্কে, দেখবে গৌতম বুদ্ধ সম্পর্কে ক্লাসে তিনি পুরো ডিটেলসে বলেছেন। এখানে স্যার উত্তর কি হবে? এখানে উত্তর হচ্ছে জাতক হয়ে যাবে। জাতক বলা হচ্ছে। স্যার জাতক কি স্যার? জাতক হচ্ছে বুদ্ধের জন্মের পূর্ববর্তী 550টিরও বেশি পূর্বজন্মের গল্প বা কাহিনী। এগুলো লোকমুখে প্রচলিত, সেগুলোই আস্তে আস্তে লেখা হয়েছে যে গৌতম বুদ্ধের জন্মের আগের 550খানা গল্প এখানে দেওয়া আছে জাতক কাহিনীতে। এছাড়াও ত্রিপিটক কি বাবা? ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। পরীক্ষা অনেকবার কোশ্চেন দিয়েছে যে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, তাহলে হচ্ছে এই ত্রিপিটক। এই ত্রিপিটকের মধ্যে 3টা অংশ আছে, বিনয় পিটক, শূদ্র পিটক এবং অভিধর্ম পিটক। পড়ে রাখবে একটু, বিনয় পিটক, শূদ্র পিটক, অভিধর্ম পিটক নিয়ে তৈরি হয়েছে ত্রিপিটক, নাম হচ্ছে ওই জন্য ত্রিপিটক। এই ত্রিপিটকের মধ্যে বিনয় পিটকে আছে বৌদ্ধ ভিক্ষুকদের শৃঙ্খলা নিয়মাবলী বর্ণনা করা হয়েছে। বিনয় পিটকের মধ্যে বৌদ্ধ ভিক্ষুক এবং তাদের যে নিয়মাবলী সেখানে বর্ণনা করা আছে। শূদ্র পিটকের মধ্যে বুদ্ধের মূল উপদেশ আর বাণীগুলো সেখানে সংকলন করা হয়েছে। এবং তারপরে রয়েছে অভিধর্ম পিটক, এখানে বুদ্ধের বাণীর উচ্চতর দার্শনিক এবং হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে ব্যাখ্যা করা হয়েছে, শর্টে বলা হয়েছে এখানে। তারপরে এখানে 3টে নাম পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা ভাবছো স্যার আমরা গ্রুপ ডি পরীক্ষা দেবো, স্যার আমরা এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা দেবো, বা এনটিপিসির পরের বারে পরীক্ষা দেবো, বা স্যার আমরা এলপি পরীক্ষা দেবো, স্যার আমরা টেকনিশিয়ান পরীক্ষা দেবো, স্যার আমরা আরপিএফ পরীক্ষা দেবো, তোমরা রেলওয়ের জন্য যাই প্রিপারেশন করবে না কেন তোমরা একটা ব্যাচে জয়েন করে নেবে, স্যার রেলওয়ে ফাউন্ডেশন 2026। এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে তোমাদের সবকটা রেলের কোর্সের কভার হয়ে যাবে। যে কটা তুমি রেলওয়ে পরীক্ষা হবে সবকটা সিলেবাস একেবারে সম্মিলিতভাবে দেওয়া আছে। ম্যাথ থেকে রিজনিং থেকে এখানে যেগুলো পরীক্ষা আসে, আমাদের জিকে জিএস এর পার্ট, তার সঙ্গে আমার সায়েন্সের পার্ট। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে আমি বুক ঠুকে বলতে পারি, বুক ঠুকে তোমাকে গ্যারান্টি সহকারে বলবো, যদি একবার আমার কাছ থেকে সায়েন্স পড়ে নাও তাহলে এখানে সায়েন্স তুমি প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে। কারণ 2025-এ পরীক্ষা যে হয়েছে প্রত্যেকটা কোশ্চেন বলে বলে কমন দিয়েছি। 26-এ যে পরীক্ষা হবে, 27-এ যে পরীক্ষা হবে, প্রত্যেকটা কোশ্চেন এখানে তোমরা কমন পাবে। তার কারণ আমি কনসেপ্ট সহকারে পড়াই, আমি মুখস্থ করাই না, কনসেপ্ট দিয়ে পড়াচ্ছি। তাহলে কনসেপ্ট সহকারে পড়লে কোশ্চেন সোজা আসুক কঠিন আসুক যাই আসুক না কেন তুমি কমন পাবে। তো রেলওয়ের জন্য রেলওয়ে কোর্স রয়েছে, বাদ বাকি যারা এসএসসির পরীক্ষা দেবে বা পুলিশের পরীক্ষা দেবে বা অন্যান্য পরীক্ষা দেবে তুমি দেখে নিতে পারো, তোমার পছন্দসই কোর্স ওখান থেকে নিতে পারো যে পরীক্ষা দেবে। এছাড়া আমাদের এসএসসি জিডি ব্যাচ চালু হয়েছে রিসেন্ট, এসএসসি জিডি ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। 2027 এসএসসি জিডি তোমরা যুক্ত হয়ে যাবে পরের বারে 2027-এর পরীক্ষার জন্য। নেক্সট চলে এসো, কি কি সুযোগ সুবিধা পাবে লেখা আছে এখানে। ছোটবেলার ঘাটতি পূরণ করে একেবারে জিরো লেভেল থেকে, বেসিক লেভেল থেকে তোমাকে পড়ানো হবে, শর্ট ট্রিক্সের মাধ্যমে পড়ানো হবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস করতে পারবে। সেই লাইভ ক্লাসগুলো তুমি রেকর্ডের আকারে তুমি পেয়ে যাবে যতদিন পর্যন্ত তোমার কোর্সের অ্যাক্সেস থাকবে, আর পিডিএফগুলো তুমি লাইফ টাইমের জন্য পেয়ে যাবে। এছাড়াও প্রাইভেট ডাউট সলভ একজন টিচার পেয়ে যাবে, যে তোমার পার্সোনাল যদি কোনো প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পাঠিয়ে দিলে সেই টিচার তোমাকে 24 ঘন্টার মধ্যে অ্যান্সার দিয়ে দেবে। এগুলো পেতে গেলে তোমাকে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে হবে, গুগল প্লে স্টোর বা আমাদের কমেন্ট বক্সের লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ। এবং আরও জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে তুমি কথা বলে নিতে পারো। চলে এসো কোশ্চেনের মধ্যে, দেওয়া আছে এখানে জাগর নৃত্যশৈলী মূলত ভারতের কোন রাজ্যে অবস্থিত? জাগর নৃত্যশৈলী, দেখো নৃত্যশৈলী থেকে বারংবার প্রশ্ন দেয়, আমাদের ম্যাডাম করিয়েছেন, আমাদের স্যার করিয়েছেন, রঞ্জিত স্যার করিয়েছেন, আমাদের ম্যাডাম করিয়েছেন, ক্লাস তোমরা দেখে নেবে। পুরো ভারতের কোন কোন রাজ্যে কোন কোন নৃত্য রয়েছে এবং তাদের বৈশিষ্ট্য কী রয়েছে পুরো ডিটেলসে তুমি ক্লাস পেয়ে যাবে। তো এই প্রশ্নের উত্তর কী হবে বাবা? এই জাগর নৃত্যশৈলী ভারতের উত্তরাখণ্ড বলে একটা রাজ্য রয়েছে, সেখানকার বিখ্যাত নৃত্য হচ্ছে জাগর। স্যার জাগর মানে কি? জাগর মানে মনে রাখবে জাগ্রত করা, জাগ্রত করা। এই কাকে জাগ্রত করব? জাগ্রত করব আমাদের পূর্বপুরুষকে, আত্মাকে, বা
কোনো দেবদেবীকে। তা দেবদেবী এবং আমাদের আত্মা বা পূর্বপুরুষদের জাগ্রত করার জন্য এই নৃত্য করা হচ্ছে, জাগর নৃত্য, উত্তরাখণ্ডে বিখ্যাত, তোমরা পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার কম্পিউটারের প্রাইমারি মেমোরির একটি বৈশিষ্ট্য কোনটি? কম্পিউটারের ক্ষেত্রে দুরকম মেমোরি হয় বাবা, একটা প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। দেখো প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে কি আছে না, র্যাম আছে, রোম আছে। র্যামের মধ্যে ভাগ আছে বিভিন্ন টাইপের র্যাম, ডি র্যাম, এস র্যাম, এগুলোর ভাগ আছে। আর রোমের মধ্যেও ভাগ আছে, এম রম, ঠিক আছে, পি রম, এগুলো ভাগ রয়েছে। তাহলে এই র্যাম রোম হচ্ছে তোমার আমাদের প্রাইমারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো বাবা? সেকেন্ডারি মেমোরি আমরা যে সমস্ত হার্ড ডিস্ক ইউজ করি, এসএসডি ইউজ করি, সেই হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এর মধ্যে তোমরা মনে রাখবে এই প্রাইমারি মেমোরির মধ্যে একটা আছে ভোলাটাইল, একটা আছে নন ভোলাটাইল। স্যার ভোলাটাইল কোনটা? ভোলাটাইল হচ্ছে এই যে র্যাম। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, যেখানে তুমি কাজ করছো, কাজের পরে তুমি কম্পিউটার বন্ধ করে দিলে বা তোমার সিস্টেম বন্ধ করে দিলে, তারপর তুমি যদি চালাও তাহলে পরে এর মধ্যে সেই ডেটাটা সঞ্চয় করা থাকবে না। যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ হচ্ছে তোমার থাকবে, মানে ওর ডেটা সঞ্চয় করে রাখবে। তুমি কাজ বন্ধ করে দিলে, কম্পিউটার বন্ধ করে দিলে ডেটা মুছে যাবে। এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি বলে। আর নন ভোলাটাইল কোনগুলো? এই রোম হচ্ছে নন ভোলাটাইল। যত সেকেন্ডারি মেমোরি আছে সেগুলো হচ্ছে সব নন ভোলাটাইল মেমোরি। এগুলোর ক্ষেত্রে কি হয় বাবা না, তুমি কম্পিউটার বন্ধ করে দিলে, তোমার সিস্টেম অফ করে দিলে, তারপরেও এগুলো সেই এখানে ডেটাগুলো সঞ্চয় করা থাকবে, সেভ করা থাকবে। এটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল মেমোরি। তাহলে আমাদের নন ভোলাটাইলের মধ্যে রোম রয়েছে, আমাদের এসএসডি রয়েছে, এইচডিডি রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, এগুলো নন ভোলাটাইল মেমোরি। এবার চলে এসো কোশ্চেনে কি বলছে দেখে নেওয়া যাক। বলেছে কম্পিউটারের প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্য কোনটা? বলেছে এটি সেকেন্ডারি মেমোরির চেয়ে বেশি ধীরগতি সম্পন্ন। ধীরগতি সম্পন্ন না, এটা দ্রুতগতি সম্পন্ন, তাড়াতাড়ি কাজ করছে। এটি ফাইলগুলোকে বাইরের ব্যাকআপ রাখতে সাহায্য করে না, ফাইলের ব্যাকআপ রাখতে সাহায্য করে না। তুমি যদি কম্পিউটার বন্ধ করে দাও তাহলে এগুলো কি হবে, ডেটা মুছে যাবে। এটি স্থায়ীভাবে তথ্য জমা রাখে না দাদা, এটা হচ্ছে অস্থায়ীভাভাবে তথ্যকে জমা রাখছে, এই জন্য ভোলাটাইল মেমোরি বলছি। প্রাইমারিকে আমরা কি বলছি? ভোলাটাইল মেমোরি। দেওয়া আছে এখানে এটি প্রসেসিংয়ের সময় দ্রুত অ্যাক্সেসের জন্য অস্থায়ীভাবে তথ্য জমা রাখে। একদম ঠিক বলেছে, অপশন নাম্বার 4 এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে এসো। দেখো পরের কোশ্চেন দেওয়া আছে এখানে স্পর্শ পদ্ধতি। হ্যাঁ, স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয় বা কোন রাসায়নিক তৈরি করা হয়? দেখো উত্তর কি হবে? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। কন্ট্যাক্ট প্রসেসে বা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, 3টে স্টেপে তৈরি করা হয়। দেখো ফার্স্ট স্টেপে কি করা হয়, SO2 মানে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করানো হয়। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করা হয়? SO3 সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। কি করা হয়? সালফার ট্রাইঅক্সাইড। এখানে একটা অনুঘটক কাজে লাগে যার নাম হচ্ছে V2O5। অনেকবার পরীক্ষায় দিয়েছে যে স্পর্শ পদ্ধতিতে বা সালফিউরিক অ্যাসিড তৈরি করার সময় কোন অনুঘটক লাগে? মনে রাখবে V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ভ্যানাডিয়াম কি নাম বাবা? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড তার নাম। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড হচ্ছে তোমার V2O5। এবং এখানে V2O5 অনুঘটকের উপস্থিতিতে SO2 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, করে SO3 সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে। এই সালফার ট্রাইঅক্সাইড এবার কি করবে বাবা? এই সালফার ট্রাইঅক্সাইড এখানে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে H2S2O7, যাকে আমরা ওলিয়াম বলছি। এই যে লেখা আছে ওলিয়াম বলছি, পরীক্ষায় কোশ্চেনও দিয়েছে যে স্যার ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। স্যার সালফিউরিক অ্যাসিড আমরা তৈরি করছি, তারপরে সালফিউরিক অ্যাসিড কেন লাগছে? দেখো মনে রাখবে যখন দই তৈরি করা হয়, দুধ থেকে যখন দই তৈরি করা হয় তখন কিন্তু দই মিশিয়ে দেওয়া হয়। তোমরা যদি যারা দেখে থাকো দেখবে দুধ থেকে দই হয়। তো দই তৈরি করার সময় কি করা হয়? দুধটাকে একটু গরম করে নিয়ে উষ্ণ উষ্ণ তার মধ্যে একটুখানি 100 গ্রাম দই মিশিয়ে দিল, ঠিক আছে, বড় একটা দই তৈরি করা হচ্ছে 1 কিলো, একটু দই মিশিয়ে দিল, ফলে ওটা দই হয়ে যাবে। তেমনভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি করার সময় কি করা হয়? সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়। সালফিউরিক অ্যাসিড সামান্য পরিমাণে মিশিয়ে দেওয়া হবে, তাহলে কি হবে না এখান থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এবার H2S2O7 আস্তে আস্তে ভেঙে যাবে, ভেঙে গিয়ে H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। আমি শর্টে তোমাদের প্রসেসটা একটুখানি বলে দিলাম, আশা করছি বুঝতে পারলে। চলে এসো এবারে, দেওয়া আছে এখানে অ্যামোনিয়া। স্যার অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতির নাম কি? মনে রাখবে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়, মনে রাখবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। কি দেওয়া আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অধীনে হাইকোর্ট রিট জারি করে তার এখতিয়ার প্রয়োগ করে? মানে হাইকোর্টে রিট জারি করা যায় কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলের মাধ্যমে? স্যার আর্টিকেল নাম্বার 226, হাইকোর্টে তুমি রিট জারি করতে পারো, 226 নম্বর আর্টিকেল। আর আরেকটা আছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে তুমি রিট জারি করতে পারো
এটা হচ্ছে অনুচ্ছেদ বা আর্টিকেল নাম্বার 32, এটা হচ্ছে সুপ্রিম কোর্টে, মনে রাখবে সুপ্রিম কোর্টের মধ্যে তুমি আর্টিকেল নাম্বার 32 প্রয়োগ করতে পারো। এবং আর্টিকেল 32কে কি বলা হচ্ছে? সংবিধানের আত্মা বলা হচ্ছে। স্যার কি রিট প্রয়োগ করা যায়, কি রিট প্রয়োগ করা যায় একবার তুমি এখান থেকে দেখে নেবে, তোমাদের স্যার পড়িয়েছেন, তার একবার আমি বলে দিচ্ছি। দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ যাকে আমরা বলছি হেবিয়াস কর্পাস, দেওয়া আছে পরমাদেশ ম্যান্ডামাস, দেওয়া আছে এখানে প্রতিষেধ প্রহিবিশন, উৎপ্রেষণ সার্টিওরারি, এবং দেওয়া আছে এখানে অধিকার পৃচ্ছা বা কোয়ারেন্টো। এগুলো প্রত্যেকটার লেখা আছে যে আক্ষরিক অর্থ কি রয়েছে, এগুলো তোমাদের বিদেশ স্যার ডিটেলসে পড়িয়েছেন, আমি আর এগুলো বলছি না। চলে এসো নেক্সট কোশ্চেনের মধ্যে। এগুলো প্রত্যেকটা স্যার ম্যাডাম আমি তো মিক্স কোশ্চেন নিয়ে এসেছি বাবা, প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাদের এখানে আলাদা আলাদাভাবে পড়ায়। যেমন বিদেশ স্যার আমাদের এখানে কি পড়াচ্ছে বাবা? বিদেশ স্যার আমাদের এখানে পলিটি পড়াচ্ছে, আমাদের কোর্সের ভেতরে পলিটি পড়ায়। আমি যেমন এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াই, হ্যাঁ ম্যাডাম ইতিহাস ভূগোল পড়াচ্ছেন, ঠিক আছে। আমাদের রঞ্জিত স্যার আছেন স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছেন, সব চাবুক স্যার ম্যাডাম। একবার যদি তুমি ভালো করে প্রিপারেশন করে নাও, তাহলে এখান থেকে প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে, তুমিও কিন্তু চাকরি পেতে পারো। দেখো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 11/8/2025 আসা প্রশ্ন কি বলেছে ল্যাপটপে সাধারণত ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নাম কোনটা? ল্যাপটপে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতে পারে? দেখো মাইক্রোসফট ওয়ার্ড না, হবে না। অ্যাডোব ফটোশপ না। উইন্ডোজ 11 হ্যাঁ। গুগল ক্রোম না। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 3 আমাদের সঠিক উত্তর। যেমন আমরা দেখেছি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এগুলো হচ্ছে সব অপারেটিং সিস্টেম, অপারেটিং করা হচ্ছে মানে কম্পিউটার অপারেট করছে, তাহলে এগুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার বলা হচ্ছে, অপারেটিং সিস্টেম বলা হচ্ছে। স্যার তাহলে এগুলো কি? মাইক্রোসফট ওয়ার্ড এগুলো কি? অ্যাডোব ফটোশপ এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং যদি বলি আমরা গুগল ক্রোম বা yahoo.com, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, সার্চ করা হচ্ছে, সার্চ করার কাজে ব্যবহার করা হচ্ছে এই সমস্ত গুগল ক্রোমকে। দেখো দুরকম জিনিস রয়েছে, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে এই যে বললাম যে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমরা এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করছি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ছে। আর যদি বলি সিস্টেম সফটওয়্যার, সিস্টেমের মধ্যে কি কি রয়েছে যেগুলো বললাম সিস্টেম সফটওয়্যারের মধ্যে, যে উইন্ডোজগুলো বললাম, উইন্ডোজ 11, উইন্ডোজ 10, তার সঙ্গে সঙ্গে মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, ম্যাক ওএস রয়েছে, এগুলো হচ্ছে বাবা না কম্পিউটারের আমাদের সফটওয়্যার। ঠিক আছে, ক্লিয়ার? সিস্টেম সফটওয়্যার। নেক্সট চলে এসো। দেওয়া আছে স্যার বাজার সংস্কারের কার্যকর বাস্তবায়নের জন্য নিচের মধ্যে কে একজন সুপারিনটেন্ডেন্ট মানে শাহনা ই মান্ডি নিযুক্ত করেছিলেন? কোন সুলতান? উত্তরে কি আছে? উত্তরে দেওয়া আছে রাজিয়া সুলতানা, মোহাম্মদ ঘুরি, আলাউদ্দিন খলজি, উলুগ খা। কি উত্তর হবে? উত্তর হবে আমাদের আলাউদ্দিন খলজি, অপশন নাম্বার সি। আর জালালউদ্দিন খলজি হচ্ছে খিলজি বংশের প্রতিষ্ঠাতা। মনে রাখবে খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে বাবা? জালালউদ্দিন ফিরোজ খিলজি। 1290 সালে তিনি হচ্ছে তোমার খিলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপরে এই বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হচ্ছে আলাউদ্দিন খিলজিকে, তিনি রাজত্ব করেছেন, তারপরে আস্তে আস্তে বিভিন্ন রাজা এসেছেন। চলে এসো নেক্সট কোশ্চেনের মধ্যে। দেওয়া আছে সুভাষচন্দ্র বসু দায়িত্ব নেওয়ার আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের নেতা কে ছিলেন বা নেতৃত্ব কে দিয়েছিলেন? দেখো উত্তর কি হবে? উত্তর হবে মোহন সিং, অপশন নাম্বার বি। আজাদ হিন্দ ফৌজে দায়িত্ব নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে, 1943-তে। তার আগে 1942 সালে কে এর নেতৃত্ব দিয়েছিলেন? মোহন সিং, পড়ে রাখবে। এবং যদি বলে আজাদ হিন্দ ফৌজের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাহলে তোমরা বলবে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে বাবা? না, রাসবিহারী বোস। রাসবিহারী বোস হচ্ছে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, এবং তার দায়িত্বে প্রথমে কে ছিলেন? মোহন সিং, তারপরে এসছেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। আর যদি পরীক্ষায় দেয় স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু কোন দল তৈরি করেছিলেন, তাহলে বলবে ফরওয়ার্ড ব্লক বলে একটা দল তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটাও তোমরা মনে রাখবে। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে স্যার হাইপার অ্যাসিডিটির চিকিৎসায় ওষুধ তৈরিতে কোন প্রধান আবিষ্কার সাহায্য করে? হাইপার অ্যাসিডিটি, আমরা জানি যে আমাদের পাকস্থলীর মধ্যে একটা অ্যাসিড নিঃসৃত হয় যাকে আমরা বলি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বলি বাবা? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে নিঃসৃত হচ্ছে, এবং যদি আমাদের পেটের ভেতরে একটা বস্তু রয়েছে হিস্টামিন, এই হিস্টামিন ক্ষরণ যদি বেশি হয়, সেই হিস্টামিন ক্ষরণ যদি বেশি হয়ে যায়, তাহলে এখান থেকে HCl বেশি পরিমাণে ক্ষরিত হবে এবং HCl ক্ষরণকেও উদ্দীপিত করে দেবে, তখন আমাদের হাইপার অ্যাসিডিটি ঘটবে। এবং এই হাইপার অ্যাসিডিটির জন্য আমাদের তখন কি করতে হবে? বিভিন্ন রকম অ্যান্টাসিড খেতে হবে, অ্যান্টাসিড আমাদের গ্রহণ করতে হবে। তাহলে HCl ক্ষরিত হচ্ছে মনে রাখবে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, আমাদের পাকস্থলী থেকে। যদি আমাদের পাকস্থলীর মধ্যে হিস্টামিন বেশি ক্ষরিত হয়ে যায়, তাহলে HCl বেশি ক্ষরিত হয়ে যাবে, মনে রাখবে। চলে এসো কোশ্চেনে কি বলেছে, যে হাইপার অ্যাসিডিটি পরিপাক প্রক্রিয়ায় এনজাইমের ভূমিকা? না। পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়? না। পাকস্থলী অ্যাসিডকে প্রশমিত করার জন্য অ্যান্টাসিড ইউজ করা হয়। হিস্টামিন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে? একদম ঠিক বলেছে, যে হিস্টামিন পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করছে। স্যার পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি, এটাও তো ঠিক বলেছে। কি বলেছে? হাইপার অ্যাসিডিটি চিকিৎসায় ওষুধ তৈরিতে প্রধান আবিষ্কার কোনটা? আচ্ছা, প্রধান যদি আবিষ্কার বলে, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে হিস্টামিন পাকস্থলীতে অ্যাসিডকে উদ্দীপিত করছে, সেই জন্য হাইপার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এবং তার কারণের জন্য কি হচ্ছে না হাইপার অ্যাসিডিটির চিকিৎসার ওষুধ তৈরি করা হয়েছে, অ্যান্টাসিড তৈরি করা হয়েছে। তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর। ডিটা এখানে ঠিকই বলেছে, কিন্তু এই অনুযায়ী এখানে বলেছে যে ওষুধ তৈরি করার জন্য দায়ী কে, তাহলে হবে অপশন নাম্বার সি। নেক্সট চলে এসো।
কি বলেছে এখানে, মানুষের ম্যালেরিয়া সৃষ্টিকারী প্লাজমোডিয়ামের সবচেয়ে মারাত্মক প্রজাতি কোনটা? দেখো আমরা জানি যে ম্যালেরিয়া রোগ তৈরি হচ্ছে প্লাজমোডিয়ামের জন্য। প্লাজমোডিয়াম কি বাবা, একটা আদ্য প্রাণী, তার বিভিন্ন রকম প্রজাতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে খতরনাক প্রজাতি হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম কি বাবা, সবচেয়ে খতরনাক হচ্ছে তোমার প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এর জন্য কি হয়, এর জন্য মস্তিষ্ক ম্যালেরিয়া হয়, এর জন্য আমাদের কি হচ্ছে, ব্রেন ম্যালেরিয়া তৈরি হচ্ছে। এবং এবারটা কি করছে, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এটা লোহিত কণিকাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের শরীরের মধ্যে যে লোহিত রক্তকণিকা আছে তাকে ধ্বংস করে দিচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। আরেকটা রয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটাও ইম্পর্টেন্ট, কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের থেকে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আরও বেশি ডেঞ্জারাস, মনে রাখবে। তাহলে এখানে আমাদের ম্যালেরিয়া রোগের জীবাণু বা ম্যালেরিয়া রোগের আদ্য প্রাণীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। স্যার ম্যালেরিয়া রোগ কার মাধ্যমে ছড়ায়? যার ছবি রয়েছে এখানে, মশা বাবাজি, ঠিক আছে। মশার নাম কি বাবা, না অ্যানোফিলিস মশা, সেটাও তোমরা পড়ে রাখবে। অ্যানোফিলিস মশার মাধ্যমে কি হচ্ছে বাবা, ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার ভারতের কোন প্রতিবেশী দেশ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র? ভারতের একটা প্রতিবেশী দেশ, আবার ভারত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র। দেখো আমরা একটু আগেই দেখলাম যে ভারতবর্ষের মধ্যে চারদিকে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার মধ্যে নিচের দিকে রয়েছে আমাদের ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের মধ্যে একটা দেশ দেখতে পাচ্ছি যেটা দ্বীপ রাষ্ট্র, যার নাম মালদ্বীপ। এই মালদ্বীপ কোথায় অবস্থান করছে, না ভারতের একেবারে দক্ষিণ দিকে অবস্থান করছে, ভারতের এই প্রান্তে অবস্থান করছে মিনিকয় দ্বীপ রয়েছে। এই মিনিকয় দ্বীপ এবং এই মালদ্বীপ এর মধ্যে 8 ডিগ্রি চ্যানেল আছে, 8 ডিগ্রি চ্যানেল, তোমাদের স্যার ম্যাডামরা পড়াবেন, 8 ডিগ্রি চ্যানেল রয়েছে। এই 8 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে তোমার মিনিকয়ের সঙ্গে, মিনিকয় হচ্ছে ভারতের মধ্যে আছে, তাহলে ভারতের একটা দ্বীপ হচ্ছে মিনিকয়, তো এই মিনিকয় দ্বীপের সঙ্গে মালদ্বীপকে পৃথক করেছে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, তোমরা মনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম একবার করে তোমরা দেখে নিতে পারো। ওপরে রয়েছে চীন রয়েছে আমাদের, এখানে আমাদের নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, নিচের দিকে আমাদের শ্রীলঙ্কা রয়েছে, ঠিক আছে, এপাশে আমাদের পাকিস্তান রয়েছে, ঠিক আছে বাবা, এগুলো হচ্ছে তোমার ভারতের প্রতিবেশী দেশ। আচ্ছা মায়ানমার আছে ওইদিকে, পরে রাখবে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে তোমার দ্বীপরাষ্ট্র হচ্ছে নেপাল, দ্বীপরাষ্ট্র হচ্ছে মালদ্বীপ, তোমরা পরে রাখবে অপশন নাম্বার 1, ঠিক আছে, এবং পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। নেক্সট বলেছে এখানে, বলেছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি উন্নত নাগরিক সুবিধা নির্দেশ করে? অপশন রয়েছে এখানে ভূগর্ভস্থ রেলপথ, তখন রেলপথ আবিষ্কার করা হয়নি, নর্দমা ব্যবস্থা, মন্দির, শৈল খোদাই গুহা, ঠিক আছে। উত্তর কি হবে, নর্দমা ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সিন্ধু সভ্যতার মধ্যে ড্রেনেজ সিস্টেম। দেখবে সিন্ধু সভ্যতার এরকমভাবে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, কত সালে পাওয়া গেছে স্যার? সিন্ধু সভ্যতার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হরপ্পা এবং মহেঞ্জোদারো। তা হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ হচ্ছে 1921 পাওয়া গেছে হরপ্পার ধ্বংসাবশেষ। কি আবিষ্কার করেছে, না দয়ারাম সাহানি আবিষ্কার করেছে। এবং তারপরে 1922 গিয়ে আবিষ্কার হয়েছে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ। কি আবিষ্কার করেছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছেন, তোমরা পড়ে রাখবে, ম্যাডাম তোমাদের পড়িয়েছেন। তাহলে 1921 দয়ারাম সাহানি হরপ্পা ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন, এবং 1922 গিয়ে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে তোমার কি আবিষ্কার করেছেন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে যদি একটি কোষে কার্যকরী গোলগি বস্তু না থাকে তবে কোষটি মূলত কোন কাজে ব্যর্থ হবে? গোলগি বস্তু, দেখো গোলগি বস্তু হচ্ছে কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান। গোলগি বস্তু এরকমভাবে অনেক কটা কি রয়েছে, খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি হচ্ছে, এবং এই গোলগি বস্তু থেকে বিভিন্ন পদার্থ ক্ষরণ হচ্ছে, ক্ষরণ কার্যে সাহায্য করছে। স্যার কি পদার্থ ক্ষরণ হচ্ছে? মনে রাখবে এখান থেকে হরমোন ক্ষরণ হয়, এখান থেকে উৎসেচক ক্ষরণ হয়। হরমোন ও উৎসেচক ক্ষরণ হচ্ছে, এই হরমোন উৎসেচকগুলো যদি ক্ষরিত না হয় তারা কোষের বাইরে আসবে না, কোষের বাইরে এসে তাদের কাজকর্ম করতে পারবে না। তাহলে ক্ষরণ কার্যে সাহায্য করছে গোলগি বডি, তোমরা পড়ে রাখবে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। স্যার কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করছে কে? কোষ বিভাজন করে নিয়ন্ত্রণ করছে, মনে রাখবে, সেন্ট্রোজোম বলে একটা কোষীয় অঙ্গাণু রয়েছে, এই সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। স্যার এটিপি তৈরি করছে কে কোষের মধ্যে? না মাইটোকন্ড্রিয়া কি করছে, এটিপি তৈরি করছে। আর প্রোটিন সংশ্লেষ করছে কে? রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করছে, পড়ে রাখবে, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ, বারংবার পড়িয়েছি এগুলো। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে স্যার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল, মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? দেখো অর্থ বিল বা মানি বিলের সংজ্ঞা দেওয়া হচ্ছে আর্টিকেল নাম্বার 110-এ। আর্টিকেল নাম্বার 110 হচ্ছে মানি বিল বলা হয়, এবং এই অর্থ বিল প্রকাশ করতে পারে বা পেশ করতে পারে কার ক্ষমতা বা কার ক্ষমতার মধ্যে রয়েছে? মনে রাখবে এটা হচ্ছে আমাদের লোকসভার স্পিকার হচ্ছে অর্থ বিলকে নিয়ে আসতে পারে। কার নির্দেশে নিয়ে আসতে পারে? না আমাদের দেশের রাষ্ট্রপতির নির্দেশে নিয়ে আসতে পারে। এবং রাজ্যসভার যে স্পিকার আছে তার কোনো অধিকার নেই অর্থ বিলের উপরে। রাজ্যসভা একমাত্র একটা কাজ করতে পারে, দুটো কক্ষ আছে তোমরা জানো, রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে। উচ্চ সভাকে রাজ্যসভা বলে, নিম্ন সভাকে বলা হচ্ছে লোকসভা বলা হচ্ছে। তো লোকসভার স্পিকার এটা আনতে পারছে, রাষ্ট্রপতির নির্দেশে আনতে পারছে, তাহলে এর ক্ষমতা পুরোপুরি স্পিকারের কাছে আছে, লোকসভার স্পিকারের কাছে। কিন্তু রাজ্যসভার স্পিকারের কাছে অর্থ বিলের কোনো পাওয়ার নেই। যদিও এই অর্থ বিলকে রাজ্যসভায় পাঠানো হয়,
তারা 14 দিনের মধ্যে এটাকে আটকে রাখতে পারে, 14 দিন পরে অটোমেটিকলি চলে যাবে। ওরা মানে এ করে 14 দিনকে আটকে রাখতে পারে, হ্যাঁ 14 দিনের মধ্যে তাকে আবার পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের স্পিকার। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে এখানে নিচের কোন মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে? দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে। আমরা জানি পৃথিবীর দুটো গোলার্ধ আছে, উত্তর গোলার্ধ উপরে, নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধ উপরে, নিচে যদি দক্ষিণ গোলার্ধ হয়, পুরো পৃথিবীটাকে যদি আমরা পুরো খুলে দিই, তাহলে এবার খুলে দিলে পরে এরকমভাবে একটা দৃশ্য পাবো, যে দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাবো যে অস্ট্রেলিয়া নিচের দিকে অবস্থান করছে। অস্ট্রেলিয়া মহাদেশ, 7খানা মহাদেশ আছে তোমরা জানো, তার মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে নিচের দিকে অবস্থান করছে, এটা দক্ষিণ গোলার্ধ বলা হচ্ছে, উপরের পার্টটা হচ্ছে উত্তর গোলার্ধ বলা হচ্ছে। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে কি বাবা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, ঠিক আছে, এগুলো কোথায় অবস্থান করছে? দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভালো করে দেখো, আমরা যদি ছবি দেখি, দক্ষিণ আমেরিকা কোথায় রয়েছে এখানে? না, নর্থ আমেরিকা, তার সঙ্গে সঙ্গে আফ্রিকা, দেখো এটা ঠিক মাঝখান থেকে চলে যাচ্ছে, মানে উত্তর গোলার্ধ প্লাস দক্ষিণ গোলার্ধ দুটোর মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, ইউরোপ, দেখো ইউরোপ পুরোপুরি উত্তর গোলার্ধে অবস্থান করছে। যদি বলি আমরা এশিয়া দেখো কিছুটা পার্ট দক্ষিণ গোলার্ধে আছে, বেশিরভাগ পার্টটা হচ্ছে উত্তর গোলার্ধের মধ্যে রয়েছে, পড়ে রাখবে। তাহলে 7খানা মহাদেশের নাম তোমরা জানো, এগুলো একটু পড়ে রাখবে। স্যার, বন্দে মাতারাম ষড়যন্ত্র মামলা অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করায় কাকে কারাবরণ করতে হয়েছিল? দেখো, বন্দে মাতরম ষড়যন্ত্র মামলা এসেছিল 1907-এ। 1907-এ এসেছিল বন্দে মাতরম ষড়যন্ত্র মামলা। স্যার, এটা কি? না, এটা হচ্ছে বন্দে মাতরম বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে ডাইরেক্টলি সমালোচনা করা হয়েছিল। কার দ্বারা সমালোচনা করা হয়েছিল? না, অরবিন্দ ঘোষের দ্বারা। বলা হয়েছিল অরবিন্দ ঘোষই হচ্ছে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক, এবং সেটা হচ্ছে তোমার ব্রিটিশরা প্রমাণ করার জন্য এই ব্যক্তিকে, কাকে বাবা, ঠিক আছে, তোমার দেওয়া আছে এখানে বিপিন চন্দ্র পালকে বলা হয়েছিল, দাদা আপনি সাক্ষ্য দিন অরবিন্দ ঘোষের নামে, তাকে আমরা জেল হেফাজত করে দিই। কিন্তু তিনি সাক্ষ্য দেননি, ফলে বিপিন চন্দ্র পালের জেল হয়ে গিয়েছিল। তাহলে অপশন নাম্বার 3 এখানে সঠিক উত্তর, মনে রাখবে। এবং এরপর কি হয়? 1908-এ আর একটা মামলা হয়, যার নাম হচ্ছে তোমার আলিপুর বোমা মামলা, ঠিক আছে। আলিপুর বোমা মামলা আসে, সেটা কার বিরুদ্ধে আসে? না, অরবিন্দ ঘোষের বিরুদ্ধে আসে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা। তাহলে 1907-এ মনে রাখবে তোমার বন্দে মাতরম ষড়যন্ত্র মামলা, 1908-এ হচ্ছে তোমার আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা, পড়ে রাখবে। মিক্স কোশ্চেনের সেট তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সের মধ্যে বলবে। যদি চাও এরকম ভাবে মিক্স কোশ্চেনের সেট, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, তাহলে পরের ক্লাস থেকে আরো আমরা মিক্স প্র্যাকটিস সেট করবো, আর না হলে পরে শুধু সায়েন্সের কোশ্চেনই করিয়ে যাবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।